আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাসের ভয়ঙ্কর তাণ্ডব। হিজবুল্লাহ এবং হামাসের ভয়ে পারস্য উপসাগর থেকে চলে গেল মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি আরব এবং ইরানের। এদিকে গাজা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে মোসাদ প্রধান। ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দ বাজে সিদ্ধান্ত বলে আটকে দিল রুশ মিত্র হাঙ্গেরি। কিন্তু হাঙ্গেরির আপত্তি সত্ত্বেও ইউক্রেনকে 50 বিলিয়ন ইউরো দিতে দৃঢ় প্রতিজ্ঞ ইউরোপীয় ইউনিয়ন। এরপর জানাবো হামাসকে ধ্বংস, গাজা ইহুদিবাদ ইসরায়েলের অসম্ভব এবং অপূরণীয় সামরিক অভিলাষ। গাজা যুদ্ধ তৃতীয় মাস অতিক্রম করছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল হামাসকে ধ্বংস করা সহ তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন হয়নি, বরং তারা ব্যর্থ হয়েছেন এবং ধ্বংসের মুখে পড়েছেন এবং ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বন্দি বিনিময়ে যে ভয়ঙ্কর শর্ত দিল রাশিয়া। পারবে কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেনে নিতে? জানাবো সম্পূর্ণ বিস্তারিত। তার আগে আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসের ভয়ে পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জিওয়ার্ড ডি আইজেনহাওয়ার চলে গেছে এবং এর মধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে। অ্যাডমিরাল তাংসিরি জানিয়েছেন, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসির নৌশাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করছে। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরও এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধজাহাজটিকে মোতায়েন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুতি সমর্থিত সামরিক বাহিনী। সেই হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আইজেনহাওয়ার। আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেছেন, আইজেনহাওয়ার এবং তার সাথে আরও কিছু সহযোগী যুদ্ধজাহাজের বহর 20 দিন পর উপসাগরে মোতায়েন ছিল এবং তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি নৌশাখা গোয়েন্দাদের নজরদারিতে ছিল। তিনি আরও জানান, পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসির এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি, ইরানের। চীন, সৌদি আরব এবং ইরান গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার এবং ক্ষুদ্র ছিটমহলে ফিলিস্তিনিদের জন্য টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। সৌদি আরব ও ইরানের মধ্যে বেইজিং চুক্তি নামে পুনর্বিবেচনা চুক্তি অনুসরণের জন্য চীনের রাজধানী বেইজিংয়ের 3 দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 3 কর্মকর্তা গাজা উপত্যকায় চলমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তারা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। 3টি দেশ জোর দিয়েছিল যে ফিলিস্তিনি ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো ব্যবস্থা অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করবে, তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার এবং তাদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সমর্থন করবে। 7 অক্টোবরের হামাসের হামলা পর থেকে গাজা উপত্যকায় আকাশ, স্থল ও বোমাঠিক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলায় অন্তত 19,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 52,000 মানুষ আহত হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা 1,400 জন এবং এখন 135 জন পণবন্দী রয়েছে। গাজা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে মোসাদ প্রধান। গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাক্ষাতের আশা করা হচ্ছে। শনিবার তথা আজ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ ওয়েবসাইট এক্সিওস এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদক বারাক রাবিদ বলেছেন, গাজা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাক্ষাতের আশা করা হচ্ছে। তিনি বলেন, এই যে বৈঠক হয় তাহলে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটাই হবে কাতার ইসরায়েল প্রথম বৈঠক। উল্লেখ্য যে এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ পেয়েছে যখন ইসরায়েলের সামরিক হামলায় 3 ইসরায়েলি বন্দী নিহত হয়েছে।
ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দ বাজে সিদ্ধান্ত বলে আটকে দিল রুশ মিত্র হাঙ্গেরি। কিন্তু হাঙ্গেরি আপত্তি সত্ত্বে ইউক্রেনকে 50 বিলিয়ন ইউরো দিতে দৃঢ় প্রতিজ্ঞ ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে নতুন করে $5,400 কোটি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত আটকে দিয়েছে হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আজ ভেটো দেওয়ার এই ঘোষণা দিয়েছে শুক্রবার। এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের অধিবেশনে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় এবং বৃহস্পতিবার রাতে অধিবেশন থেকে ওয়াক আউট এবং ভোটদানে বিরত থাকার মতো ঘটনার মধ্য দিয়ে পার হয়। ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলো এর পক্ষে ভোট দিলেও একমাত্র হাঙ্গেরি বিরোধিতা করেছে। ব্রাসেলস ইউক্রেনের জন্য $5,400 কোটি বরাদ্দ দিতে চেয়েছিল। 4 বছরের জন্য এই তহবিল যোগান দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু বুদাপেস্ট এই পরিকল্পনার বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল যে কোনো সহায়তা স্বল্প মেয়াদের জন্য হওয়া উচিত এবং পর্যালোচনার পরে তা নবায়ন করা হবে। এছাড়া হাঙ্গেরি যৌথভাবে এই বাজেটের মাধ্যমে অর্থায়ন করতেও চায়নি। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে হাঙ্গেরি। এদিকে হাঙ্গেরির সমর্থন ছাড়া ইউক্রেনকে 50 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন বুদাপেস্ট সমর্থন না দিলেও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে 50 বিলিয়ন ইউরো সহায়তা দিতে সক্ষম হবে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করার জন্য অনুমতি দিয়েছে জোটের সদস্য দেশগুলোর নেতারা। যে বৈঠকে অনুমতি দেওয়া হয়েছে সেখানে দ্বিমত পোষণ করে বের করে যেতে হয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাসকে ধ্বংস, গাজা ইহুদিবাদী ইসরায়েলের অসম্ভব এবং অপূরণীয় সামরিক অভিলাষ। গাজা যুদ্ধ 3য় মাস অতিক্রম করছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল হামাসকে ধ্বংস করা সহ তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়নি। ইসরায়েল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার জন্য গাজায় তাদের সর্বাত্মক সামরিক অভিযানের লক্ষ্য ঘোষণা করেছে। ইসরায়েলের শাসক গোষ্ঠী একদিকে মনে করছে হামাস যোদ্ধারা আল আকসা তুফান অভিযান পরিচালনা করায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের চলমান আগ্রাসনে ব্যর্থতার দায় ধামাচাপা দেওয়া সম্ভব হবে যদি তারা হামাসকে ধ্বংস করতে না পারে। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করে নিজেদের বিরুদ্ধে ক্রমাগত এবং স্থায়ী হুমকি মুছে ফেলার জন্য মরে হয়ে উঠেছে তেল আবিবের অবৈধ সরকার। গাজার বিরুদ্ধে ইসরায়েলের বর্বরচিত এবং পাশবিক আগ্রাসন প্রায় 70 দিন পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তারা হামাসকে নির্মূল করতে কেবল ব্যর্থই হয়নি, বরং যুদ্ধ অব্যাহত থাকা ইহুদিবাদীদের বিরুদ্ধে নিন্দা ক্ষোভ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অনেক পশ্চিমা এবং ইউরোপীয় কর্মকর্তারা সম্প্রতি বলেছেন যে হামাস কেবল একটি প্রতিরোধকামী সংগঠনই নয়, এটি একটি আদর্শের নাম। এই নির্মূল করা মোটেও সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল সম্প্রতি ব্রাসেলস নয় বার্সেলোনা এক সভায় বলেছেন যে হামাস একটি আদর্শ এবং এটি ধ্বংস করা যাবে না। এর আগে আমেরিকান কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান রিচার্ড হাস বলেছিলেন যে হামাসকে নির্মূল করা যাবে না, কারণ এটি একটি আদর্শ। তাই এসব পরিস্থিতিকে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট হামাসের সাথে যুদ্ধের অসুবিধার কথা তুলে ধরে বলেছিলেন এই যুদ্ধ কয়েক মাস ধরে চলতে থাকবে। বাস্তবতা হচ্ছে যে গাজা উপত্যকায় উচ্চ জনপ্রিয়তা থাকা ইহুদিবাদী ইসরায়েল হামাসকে নির্মূল করতে সক্ষম হবে না। যে কোনো আন্দোলনের প্রতি জনগণের কি পরিমাণ সমর্থন রয়েছে সেটা সেই আন্দোলনের পরিধি এবং এর আকার থেকে বোঝা যায়। একদিকে হামাস একটি বৃহৎ সংগঠন যার সমর্থনে ডালপালা পুরো ফিলিস্তিনি জুড়ে রয়েছে, কারণ গত 2 মাসে প্রায় 4000 পশ্চিম তীরের ফিলিস্তিনি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে বন্দী হয়েছেন এবং এই বন্দীদের অধিকাংশই হামাস আন্দোলনের সদস্য। গাজা উপত্যকায় গত 2 মাসে এই আন্দোলন ইসলামিক জিহাদ সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সহায়তায় হানাদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়, এখনো দর্পে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আইন এবং সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখলে ফিলিস্তিন হামাসের জনপ্রিয়তার ব্যাপকতা বোঝা যায়। 2006 সালের সংসদীয় নির্বাচনে হামাসের 132টি আসনের মধ্যে 74টি বা প্রায় 60% ভোট লাভ করে এবং সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। ফলে এর মাধ্যমে ফিলিস্তিনিদের মধ্যে হামাস আন্দোলনের জনপ্রিয়তা এবং ব্যাপক সামাজিক ভিত্তির মাত্রা বোঝা যায়। যাই হোক, ইসরায়েল আশা করেছিল তারা গাজা উপত্যকার বাসিন্দাদের হত্যা ও তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিলে গাজার জনগণ হামাস আন্দোলনকে সমর্থন করা থেকে সরে আসবে, কিন্তু বাস্তবতা তা হয়নি। বরং ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা আরও বেশি বেড়ে গেছে। ফিলিস্তিনি সমাজ এবং গাজা উপত্যকার একটি অংশ হিসেবে ফিলিস্তিনিদের মুক্তির জন্য হামাস শত শত এবং হাজার হাজার শহীদদের আত্মত্যাগ করেছে। আর এই কারণেই হামাসকে ধ্বংস করা যাবে না এবং যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার অপরাধযজ্ঞের কেবল বাড়িয়েই তুলবে। হামাসকে নিশ্চিহ্ন করার আশা তাদের কোনো দিনই পূরণ হবে না, সূত্র জানাচ্ছে পার্স টুডে।